প্রিয় সুধী, প্রিয় কবিতারা অন্তর্জাল আড্ডা পর্ব ৩ আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকেই অভিবাদন এবং শুভেচ্ছা। আজকে আমাদের সাথে উদীয়মান কিছু শিল্পী আছে, আবৃত্তি শিল্পী, খুবই চমৎকার আবৃত্তি করে। প্রথমে আমার ডান পাশে আছে এস এম তকি ইয়াসির, আমার নিচেই আছে আরেকজন আবৃত্তি শিল্পী বরিষ্ঠা চৌধুরী, এবং তারপরে আরেকজন আবৃত্তি শিল্পী আছে রিফাতুল ইসলাম। তো তাদের কাছ থেকে আমরা আজকে খুবই চমৎকার চমৎকার কিছু পরিবেশনা শুনবো। আশা করছি আপনারা যারা যুক্ত হয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগলে লাইভটি শেয়ার করে দেবেন। তো প্রথমে আমাদের শুভেচ্ছা বিনিময়ের জন্য যাচ্ছি আমাদের তকি ইয়াসিরের কাছে। আজকের আয়োজনে তোমার শুভেচ্ছা বিনিময় করো শ্রোতা দর্শকদের সাথে। ধন্যবাদ সৌরভ ভাইয়া, আপনাকেও আমাদের ইনভাইট করার জন্য। এখানে বরিষ্ঠা আছে, রিফাত আছে, সবাই আমরা খুব পরিচিত, খুব কাছের মানুষ। এবং আপনি যেভাবে শুরু করলেন সেটা হচ্ছে আমরা উদীয়মান কিছু আবৃত্তি শিল্পী, আমরা শিখছি এখনো। ওভাবে হচ্ছে হয়তোবা মানে পড়ালেখার ব্যস্ততা বা হচ্ছে কোনো না কোনো ভাবে আমাদের চর্চাটা ওভাবে থাকে না, কিন্তু আমরা কবিতাকে ভালোবাসি বলেই কিন্তু হচ্ছে কবিতার পাশে সবসময় আছি। এবং আমরা সবসময় কবিতা নিয়ে মানে কথা বলতে ভালোবাসি এবং কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। তো আজকের হচ্ছে আমাদের ইনভাইট করার জন্য ধন্যবাদ। এবং আমিও চাই হচ্ছে দর্শকরা আমাদের সাথে 1 থেকে 1.5 ঘন্টা আমরা যতটুকু সময় থাকি আমাদের সাথে থাকবে। আশা করি ভালো লাগবে সবার। ধন্যবাদ তৌকিকে। আমরা শুভেচ্ছা বিনিময়ের জন্য চলে যাচ্ছি বরিষ্ঠার কাছে। বরিষ্ঠা, শুভেচ্ছা বিনিময় করো সকলের সাথে। আজকে আমাদের এই প্রিয় কবিতারা অন্তর্জাল আড্ডা পর্ব ৩ অনলাইন অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে সাদর সম্ভাষণ এবং শুভ সন্ধ্যা। কিছু সময়ের জন্য সাথে আছি আমি বরিষ্ঠা চৌধুরী, পড়াশোনা করছি ৫ম বর্ষ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে। করোনাকালীন এই সময়টুকু আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং সময় বটে, তাই ঘরে বসেই আর কি যতটুকু সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করা যায় সেটুকুই চেষ্টা আমাদের। সাথে আছে আমার খুবই প্রিয় ২জন মুখ, তকি এবং রিফাত। আশা করি আমরা যতটুকু সময় আড্ডা দেব কিছুটা হলেও আত্মিকভাবে যুক্ত হতে পারবো আপনাদের সঙ্গে। আর সাথেই থাকুন, কিছুটা হলেও ভালো সময় কাটবে। ধন্যবাদ বরিষ্ঠা চৌধুরী। আমরা শুভেচ্ছা বিনিময়ের জন্য চলে যাচ্ছি রিফাতের কাছে। রিফাতুল, আজকের আয়োজনে তোমার শুভেচ্ছা বিনিময় করো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভটি যারা দেখছেন কিংবা পরবর্তী সময় দেখবেন, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং এই দুর্বিষহ সময়টাতে নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হচ্ছেন। আজকের লাইভে আজকে আমাকে যোগদান করার জন্য, আমন্ত্রণ করার জন্য ভাইয়াকে আমি ধন্যবাদ জানাবো। ভাইয়া তানজির সৌরভ ভাইয়াকে ধন্যবাদ। আমার পরিচিত অপরিচিত যারা লাইভে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে জানাচ্ছি সাধুবাদ। সঙ্গেই থাকুন, চেষ্টা করুন সবটা সময় থাকার জন্য। আশা করছি একটা ভালো সময় কাটবে সবার সাথে। ধন্যবাদ রিফাত। তো এর মধ্যে আমাদের আজকের আয়োজনের কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময় শেষ হলো প্রথম পর্ব। আমরা দ্বিতীয় পর্ব পরিবেশনার পর্বে চলে যাচ্ছি। প্রথমেই আমরা শুরু করছি একদম শেষ থেকে। রিফাতুল ইসলাম, তো তুমি আজকের আয়োজনে কি শোনাচ্ছ? প্রথমে পরিবেশনা কি থাকছে বলো। আচ্ছা ভাইয়া, প্রথমে আমি শুরু করব আমার প্রিয় একটা কবিতা দিয়ে। কবিতাটি লিখেছেন কবি জয়া গোস্বামী। কবিতাটি হচ্ছে মেঘবালিকার জন্য রূপকথা। বাহ, আমরা চলে যাই পরিবেশনা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন একে মেঘে বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম কুসমন্তর। মেঘে বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি
চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মাঝে অন্যরকম। এগিয়ে গিয়ে বললেম তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলল, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের জলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে এক কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। ধুলোবালি দু এক মুঠো যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর ১০০ রকম স্বপ্ন দেখার মধ্যে যে রূপকথার সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটি খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূর, বনের পরে, মাছের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই, আজ সে কবি দেখতে পাচ্ছে। সেই দেশে সেই ঝর্ণা এদিক ওদিকে ছুটে বেড়ায় সোনায় মরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর কবিতা পরিবেশনের জন্য। আমরা একটু বরিষ্ঠা আর তকিকেও নিয়ে নিই, একসাথে সকলেই গল্প করলে বোধহয় ভালো লাগবে আশা করছি। জয় গোস্বামীর খুবই বিখ্যাত একটি কবিতা তুমি শোনালে। আমরা এরপরে যেহেতু রিফাতকে শুনে ফেললাম, আমরা কি এবার একটু বরিষ্ঠার কাছে যেতেই পারি। বরিষ্ঠা, কি কবিতা শোনাচ্ছ তুমি আজকের আয়োজনে? তোমার প্রথম পরিবেশনে কি থাকছে? আহ আজকের আয়োজনে আমার প্রথম পরিবেশনাটা একটু স্পেশাল। আসলে এই কবিতাটা আমি অনেক আগে দেখেছি, কিন্তু কখনো কেন জানি করা হয়ে ওঠেনি। মানে হয়তো আমার কাছে একটু কঠিন লাগতো, বা হয়তো আমাকে
ওইভাবে টানতো না, কিংবা করতে চাইতাম করা হয়ে উঠতো না। কিন্তু হঠাৎ করে একদিন আমাকে আমাদের সিএমএইচ এ কম্বাইন্ড মিলিটারি হসপিটালের চিফ ফিজিশিয়ান স্যার আমাকে আহ মানে নক দিয়ে বললেন যে তোমার এই কবিতাটা করতে হবে, আমি তোমার কণ্ঠে এই কবিতাটা শুনতে চাই। তো স্যার আমার অনেক প্রিয় একজন ব্যক্তি, ব্রিগেডিয়ার জেনারেল রাজ্জাক স্যার। তো মেইনলি স্যারের জন্য এই কবিতাটা তোলা, স্যারকেই মেইনলি পার্সোনালি পাঠানো, আর কোনো প্রোগ্রামে এই কবিতাটা করা হয় নাই। এখন আমি এই কবিতাটা করছি। দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষায় লেখা কবিতা তেজ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরিবেশনায়। আবৃত্তি করছি দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষায় লেখা কবিতা তেজ। মুই জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটি। কাগজওয়ালারা বললে অতটুকু বললে হবে কেন, তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছো, তোমায় বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাইটের মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমায় বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে খবরটা যখন প্রথম শুনালেন, তখন মাকে জড়ায় ধরে শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটে আঁধারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ পাছলায় হাঁ হয়ে ফেলেছিলাম। এটা কি স্বপ্ন দেখছিলে কি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় ছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন আমাদের পুরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরিপাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলছে বলি, এসব কথা এক কানে সিমহালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের কুচিল দেঘরার গাড়ে কামিন খাইত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালায় পেতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা দিল্লি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাহি চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তো বুড়ি সেদিন আমারে পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা দালান, অত বড় বারান্দা, অত বড় দরদালান, সব একেবারে ঝাড় ফাড় দিয়ে সাফ সুত্র করে আসছিলাম চলে। বেঘরা কিন্তু নাই ছাড়লে এক গাদা ঝুটা কাঠা বাসন এনে আমার সামনে ধরে দিলে। বললাম
আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাইব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যতটুকু মূল হয় তত বড় কথা! জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল গুজারে গেল আমাদের ঝুটা বাসন ধুয়ে, আর তুই কিনা বলিস আমাদের ঝুটা বাসন ধুতে লারবি? আমি বললাম, হ, আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লারব। তোমরা লোক দেখে লাও, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে দিয়ে আমি বেড়ায় চলে আছি। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে দুপাতা লেখাপড়া করা নাতনির বড় মুখে ছোট থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলা রেগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারুর কাছে মাথা লুয়াই নিজের তেজটুকু বিকাবিলায়। এই তেজটুকুনের লাইগাই তোরে লেখাপড়া শিখাইতেছি। নাইলে আমাদের মতো হাভাটা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম্বনির কৈরিপাড়ার শিবু কৈরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7 কথা মনে করতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন আমি কি যে বলি। তালপাতার রড দিয়ে ঘেরা গবুরলতা রেগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী এলেক ছুটে। কোথায় সাজলি কইরে, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হয়েছো, তাই তোমাকে দেখতে এলাম। সত্যিই বড় গরিব অবস্থা তোমাদের। তোমাদের মতো গরিব মাইয়ারা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও, এই 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ে সেই বেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলতে সে এসে বললে, কেনে, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি। বল, তোর কি কি লাগবে বল, তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবকুইরির বিটি আছে গা গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। খুবই বাস্তবসম্মত সমসাময়িক আমাদের জীবনের গাথা আর কি বলতে পারি আমরা।
দেবব্রত সিংহের কবিতাগুলো এরকমই হয়, মাটির ছোঁয়া থাকে, শব্দে ব্যঞ্জনায় প্রকাশে। আর বরিষ্ঠা চমৎকার করে পড়লো, ধন্যবাদ বরিষ্ঠাকে। বরিষ্ঠার কাছ থেকে আমরা আরো পরিবেশনা শুনবো। তো তার আগে একটু তকির কাছ থেকে শুনে আসি। তকি, তুমি আমাদের আজকের আয়োজনে প্রথম পরিবেশনা কি করছো, কি শোনাচ্ছ বলো? সৌরভ ভাই, তোমার কথার সাথে আমি সহমত পোষণ করে আমি একজন মাটির কবি জসীমউদ্দিনের পল্লী জননী কবিতাটি করছি। আচ্ছা, চলে যাচ্ছে পরিবেশনায়। আবৃত্তি করছি পল্লী কবি জসীমউদ্দিনের পল্লী জননী কবিতাটি। রাত থম থম, স্তব্ধ নিঝুম, ঘন ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দোলে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মস্কের গান, এদোডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ। ছোট্ট কুড়ে ঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গুনছে ছেলের আয়ু। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না, এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে। মা কয়, বাছারে চুপটি করে ঘুমুতে একটি বার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না, কি করিব আমি তার। পাণ্ডুরে গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাথ। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, ছেলেরে তাহারে ভালো করে দাও, কাদের জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রাসূল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। বাঁশবনে বসে ডাকে কানাকুয়ো, রাতের আধার ছেলি, বাদুর পাখারে বাতাসেতে পরে সুপারির বন হেলি। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাপন ধরি, ধুচ্ছাই কিবা শঙ্কা মায়ের পরাণে উঠেছে পরি। যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু, সারা প্রাণ দিয়ে গেলে। ছেলে কয়, মাগো পায়ে পড়ি, বলো ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনই আমারে এত রোগ হতে করিতে পারে খাড়া। মাকে বলে বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। শোনো মা, আমার লাটাইটা কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি 7 নড়ি শিকা ভরে। খেজুরের গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথমে কালো রাত। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পরে মনে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে। সাজ হয়ে গেল আসে না কো আই ঠাই মার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। এক কোচ ভরা বেতুল তাহারে ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি,
এমনই কাল সাজে। কত কথা আজ মনে পড়ে মার, গরিবের ঘরে তার। ছোটখাটো কত বায়না ছেলের, পারে নাই মিটাবার। আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই। বলেছে আমরা মুসলমানের, আরং দেখিতে নাই। করিম সে গেল, রহিম চলিল, এমনই প্রশ্নমালা। উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি, জড়ায় মায়ের ডানা। ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণের সুর। মরণের দূত এলো বুঝি হায়, হাকে মায়ে দূর দূর। পচা ডোবা হতে বিরোহিণী ডাক, ডাকিতেছে ঝুরি ঝুরি। কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। ফের ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা জ্বরে ফনে। ফোটায় ফোটায় পাতা চুয়া জল, গড়াইয়াছে তার সনে। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া, একলা জাগিছে মাতা। সম্মুখে তার ঘোর কুজ্জটি, মহাকাল রাত পাতা। পাশে জ্বলিয়া মাটির প্রদীপ, বাতাসে জমায় খেলা। আধারের সাথে জুজিয়া তাহার, ফুরায় এসেছে বেলা। ধন্যবাদ। বাহ, সুন্দর একটা পরিবেশনা ছিল। আমরা জসীমউদ্দিনের কবিতা উপভোগ করলাম। সকলকে একটু নিয়ে নিই, আমরা আরো কবিতা, আরো আলাপচারিতা হবে, আড্ডা হবে। যেহেতু অনুষ্ঠানের নাম প্রিয় কবিতার অন্তর্জাল আড্ডা, সুতরাং আড্ডা তো হবেই। আমরা একটু মন্তব্য চোখ বুলিয়ে আসি। মাহমুদ জুয়েল প্রথমেই দেখছি লিখেছে, সাথে আছি তানজির ভাই, ধন্যবাদ। ফারুকি মুগ্ধা লিখেছে, ভালোবাসা অবিরাম, ধন্যবাদ আপনাকে। মাহমুদ জুয়েল আরো লিখেছে, রিফাতুল ইসলাম দারুণ হচ্ছে, ধন্যবাদ জুয়েলকে। রাশেদ আহমেদ ইলতুৎমিশ লিখেছে, দারুণ, ধন্যবাদ। মাহমুদ জুয়েল আরো লিখেছে, বরিষ্ঠা এই কবিতাটি শুনেছি আগেও, তবে আজকে একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো, ধন্যবাদ জুয়েলকে। অমৃতা মজুমদার লিখেছে, বরিষ্ঠা চৌধুরী ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। রাশেদ আহমেদ ইলতুৎমিশ আরো লিখেছে, বরিষ্ঠা আপনার ভক্ত হয়ে গেলাম, যেমনটা ভক্ত তানজির ভাইয়ের, দারুণ হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ রাশেদ ভাই আপনাকে। আপনিও চমৎকার গান করেন, খুবই চমৎকার নজরুল সঙ্গীত করেন। প্রতিভা রানী লিখেছে, অসাধারণ, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ আপনাকে। এরপরে দেখছি ফারুকি মুগ্ধা আরো লিখেছে, ইট ইজ দ্য পসিবল মাই, মে আই হ্যাভ দ্য লিরিক্স অফ টিইজে, আই ডোন্ট নো সে টিইজে বলতে কি বুঝিয়েছে, বিটুইন নাইস ও রিসাইটেশন। যাই তেজের হোক, কথা ধন্যবাদ। বলেছে, মানে তেজ, তেজের লিরিক্স, ও তেজ মানে কবিতা লিরিক্স, না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, যাই হোক। বৃষ্টি ঝরা বিপ্লব লিখেছে, অসাধারণ লাগছে শুনতে, অসাধারণ বরিষ্ঠা, ধন্যবাদ। রাশেদ আহমেদ ইলতুৎমিশ লিখেছে, তানজির ভাই আপনার একটা আবৃত্তি শুনতে চাই, এরপর অধীর আগ্রহে অপেক্ষায় আছি, যদিও আবৃত্তি আজকে তো আমি সঞ্চালক, এটা আসলে কষ্টকর ব্যাপার হয়ে যাক, তারপরও দেখা যাক। আজকে আবৃত্তি শিল্পী আছে আমাদের সাথে, অতিথি আছে, বরিষ্ঠা আছে, তকি আছে, রিফাতুল আছে, আমরাও শুনতে রাশেদ, চাই। আচ্ছা আচ্ছা। রাশেদ আহমেদ আরো লিখেছে, অসাধারণ, ধন্যবাদ। হায়দার চৌধুরী লিখেছে, বরিষ্ঠা চৌধুরীর আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি দারুণ, যদিও পুরোটা বুঝতে কষ্ট হচ্ছে। ওনার আগে যিনি আবৃত্তি করেছেন তিনিও খুবই সুন্দর করেছেন, ধন্যবাদ। বুঝতে কষ্ট হচ্ছে, ও ভাষার কারণে হয়তো বুঝতে কিছুটা অসুবিধা হতেই পারে। বৃষ্টি ঝরা বিপ্লব আরো লিখেছে, বরিষ্ঠা আপনার সাথে আমার চেহারা, নাম, ইভেন চশমার ফ্রেমও মিল আছে, আচ্ছা আচ্ছা, তাহলে তো ব্যাপার না, হতেই পারে। ওই যে কি একটা কথা আছে না, একটা মানুষের মতো 7 জন আছে পৃথিবীতে, এরকম একটা ঘটনা হয়তো ঘটেছে। বৃষ্টি ঝরা বিপ্লব আপনার সাথে হয়তো তার। রিয়াদ এনান লিখেছে, সুন্দর হয়েছে, ধন্যবাদ। তারপরে আরেকজন শিল্পী
তানজিমা তাসবির স্বপ্নিল লিখেছে অনেক সুন্দর হচ্ছে, বরিষ্ঠা আপু, তোকি আর রিফাতুল ভালোবাসার ইমোজি দিয়েছে। স্বপ্নিল, তোমাকেও ভালোবাসা, তুমিও এসেছিলে এই অনুষ্ঠানে। বৃষ্টিঝরা বিপ্লব আরো লিখেছে বহুদিন পর জসিমউদ্দিন শুনছি, ধন্যবাদ তোকি। তো যাই হোক, আরো মন্তব্য আছে, আরো আমরা পড়বো, আরো গল্প করব। তার আগে বোধহয় আমরা আর একটু কবিতায় যেতে পারি, কারণ তার আমাদের আগে আমরা সময়। হুম, রিফাতের সাথে একটু কথা বলি। রিফাত হ্যাঁ যেহেতু হ্যাঁ, এই বলো বলো। প্রোগ্রামে হোস্টিং আজকেই এর ফার্স্ট, বা আমি বলি জানি না হোস্টিং এর এর আগে। মাইক্রো আমি বলি হোস্টিং এর মাইক্রোফোন এখন বরিষ্ঠার হাতে তুলে দিচ্ছি। না না, সেরকম কিছু না, আমি তো আপনার কাছে না না না, কিছুই না। এটা আমার কাছে, আরে ওটা না, মাঝে মাঝে এরকম শেয়ার কেয়ার করতে হবে, তাহলে তুমি রিফাতকে প্রশ্ন করতে পারবে। তো আপাতত তোমার হাতে উপস্থাপনার মাইক্রোফোন, বলো। আসলে রিফাতের সাথে আহ আমার কিছুটা গ্যাপ রয়েছে, যেহেতু আমি পঞ্চম বর্ষে আছি এখন, আর ও কেবল ফ্রেশার, নিউ কামার। যার কারণে হয়তো অতটা বেশি কথাবার্তা হয়নি। তো আজকে কেমন লাগছে এটাই শুনতে চাচ্ছি, হঠাৎ করে ওকে আহ আনা, বা হঠাৎ করে ওকে এই প্রোগ্রামের কথাটা বলা, ও তাড়াতাড়ি একদম প্রিপেয়ার্ড হয়ে চলে এসেছে, মানে অনুভূতি কেমন? আপু, এটা একটা স্বপ্নের মতো ছিল যে আমি আপনার সাথে একই সাথে কবিতা আবৃত্তি করব। কারণ আপু, আমি যখন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে প্রবেশ করি তখন থেকেই আমি একজনের যদি সুনাম শুনে থাকি প্রথম দিন থেকে, সেটা কিন্তু আমাদের বরিষ্ঠা আপুর সুনাম শুনেছি আমি। এই যে এবং লাইভে এসে বেশি বেশি কথা বলছে। বরিষ্ঠা আপু যখন মঞ্চে কবিতা আবৃত্তি করে, এমন কোনো লোক থাকে না যে হা করে তাকিয়ে থাকে না। আর বরিষ্ঠা আপুর কণ্ঠে যে জাদু, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আজকে তো বরিষ্ঠা কি, আপুর সাথে একই সাথে যে আমি আবৃত্তি করতে পারছি, এতে আমার খুবই ভালো লাগছে। আর ত্বকি ভাইয়াও আছেন এখানে, ত্বকি ভাইয়াকেও আমি চিনেছি সম্প্রতি। ভাইয়াকে আমার খুবই ভালো লেগেছে, ভাই এবং আপুর সাথে একই সাথে করতে পারছি, এটা খুবই ভালো লাগছে। তো কি, তো সাংস্কৃতিক অঙ্গনে খুবই কোয়ালিফাইড একজন মানুষ, মানে আমরা তো এই যে এখন আবার বরিশটা শুরু আমরা করলা কিন্তু এতক্ষণ। ধরো মানে কিছু হচ্ছে ফাঁকে ফাঁকে রিফাত করি, বলছিল ভালো থাকে, কিন্তু এখন আবার মানে তুমি আমাদের শুরু আসলে করলা। অতটা শিডিউল হয়ে ঠিক আছে, ওঠে আমি না আবার তোমার সম্পর্কে বলবো, সাংস্কৃতিক বলো অঙ্গনে বলো। সবকিছু করার, কিন্তু তোকি কিন্তু একদম একটা মেনটেন করে যাচ্ছে এই সবকিছুকে। তো তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, বা তুমি সামনে কি করবা, কি চিন্তা এ নিয়ে? আহ আসলে হচ্ছে তোমার কথা রেশ ধরে যদি আমি বলতে যাই, মানে তোমাদের মানে লাইফটা আমার থেকে একটু ডিফারেন্ট, এবং তোমাদের লাইফটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমি মনে করি। কারণ হচ্ছে তোমরা হচ্ছে জীবন গড়া, মানে জীবন রক্ষা করা এবং জীবন গড়ার কারিগর। তোমার হাত ধরিয়ে একটা নতুন প্রজন্ম আসে পৃথিবীতে, আবার তোমরাই কোন একটা মানুষের ডেথ সার্টিফিকেট লেখো। সো এটা অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং। আর হচ্ছে আমার লাইফটাকে যদি বলতে চাই, আমার সবসময় সমাজের সাথে থাকতে হবে, কারণ আমি সমাজ বিজ্ঞানে পড়ছি এখন। তো আমার কাজটাই হচ্ছে সমাজে মানুষের সাথে মেশা, এই যে নতুন নতুন পরিচিত মুখ দেখছি, তাদের সাথে আড্ডা দিচ্ছি, এরকম অনেক অনেক আড্ডা দিই, তার জন্য হয়তোবা সাংস্কৃতিক অঙ্গনে এখনো যুক্ত থাকতে পারছি। আমার ওই যে বললাম যে সমাজে মানুষের সাথে মেলা আর সমাজে একটু মানুষের। একটু হ্যাঁ হ্যাঁ, ইন্টারাপ্ট বলো বলো করি। বলো। কিছুক্ষণ আগে আমি স্ক্রিনে রাজাক স্যারের একটা কমেন্ট দেখতে পেয়েছি, যে আব্দুর রাজ্জাক স্যার কমেন্ট করেছেন কিপ ইট আপ। মানে আমি আসলে ধন্য হয়ে গেছি। থ্যাংক ইউ স্যার, আপনি যে এই লাইভ প্রোগ্রামটা দেখছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। থ্যাংক ইউ। এটাই বলার ছিল, তো কি তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, আর হচ্ছে যেটা বলার, ওই যে আমরা যারা আছি, আমার সহ আমার পুরো ক্লাসমেট যারা আছে, বা আমাদের এই যে মানে সোশ্যাল সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে, সবাই কিন্তু সবসময় সর্বোচ্চটুকু চেষ্টা করে মানুষের পাশে থাকার জন্য। কারণ হুম হুম। তোমরা যদি হচ্ছে একটা মানুষকে হচ্ছে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচাতে পারো, আমরা মানুষকে মোটিভেশনাল সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার রাইট। ক্ষমতাটা রাখি। ঠিক আছে, আমরা সবসময় মানুষকে এভাবে বোঝাই যে সবকিছুতে পজিটিভ থাকতে হবে, সবকিছু বুঝে শুনে কাজ করতে হবে। যেমন আমি তোমাকে এর আগেও অনেকগুলো লাইভ তোমার সাথে করেছি, আমি একবার বলেছিলাম যে ডক্টররা হচ্ছে সর্বোচ্চ চেষ্টাটুকু করে একটা মানুষকে বাঁচানোর, কিন্তু মাঝে মধ্যে মানুষ ইমোশনাল হয়ে যে ডক্টরের সাথে অনেক খারাপ ইনসিডেন্টস করে ফেলে।
সো এইগুলো হচ্ছে আমাদের পর্যায়ে পরে, আমরা সবসময় মানুষকে বোঝাই, কাউন্সিলিং করি যে আসলে ভালো থাকা। এবং এগুলো করতে গেলে না আসলে সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকতে হয়, সবচেয়ে বেশি কথা বলতে হয়, এই যে মানুষের সাথে কথা বলতে হয়। আর কবিতাটা হচ্ছে মানে বাক চর্চার এমন একটা মাধ্যম, এটা আবার তানজির ভাই আমার চাইতে অনেক ভালো বলতে পারবে, যে মানে আমাদের এমন একটা বাক চর্চার মাধ্যম যেখান থেকে আমরা স্পষ্টবাদী হতে শিখি। কবিতা সবসময় স্পষ্ট কথা বলতে শেখায়, কবিতা সবসময় মানুষের যুক্তি, অন্তরে প্রবেশ হ্যাঁ, করতে শেখায়। অন্তরে প্রবেশ করতে শিখায়। এবং হচ্ছে তার সাথে সাথে কিন্তু কবিতা মানুষকে হচ্ছে যুক্তি তর্কের মাঝখানে রেখেও ভালো লাগাতে শেখায় কোনো একটা বিষয়কে। যে আমি কোনো একটা কথা বলছি, সেটা যখন মানুষের খুব বেশি বিরক্ত লাগছে, তখন কবিতার ছলে যদি বলতে চাই তখন কিন্তু আরো ভালো লাগবে, কারণ কবিতাটা মানুষের সরাসরি হার্ট টু হার্ট কানেকশন করতে পারে। আর এটা আমি বলবো কি, এটা এখন বরিষ্ঠা তুমি বলো হচ্ছে যে ডক্টর হিসাবে কেন হচ্ছে মানে কিভাবে এই সাংস্কৃতিক অঙ্গনে 5টা বছর, কিছুদিন পর আবার ডক্টর হয়ে যাচ্ছে, তখনও ব্যস্ততা থাকবে, তখন হয়তো বা তোমাকে এভাবে লাইভে আমরা পাবো না, খুব বেশি মানে ব্যস্ততা। রিফাতকে হয়তো বা কিছুদিন পাবো আমরা, আরো কিছুদিন, মানে রিফাতের হ্যাঁ, এখনো তো রিফাতকে আমি মানে, মনে করি একটা খুবই প্রমিসিং ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ, যে মানে সামনে রিফাত হচ্ছে আসলে উঠতি বয়স, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো সামনে হচ্ছে আরো ওকে অনেক আমরা কিছু সামনে করবে। পাবো। তুমি বলো আমরা আগে, বরং এখন একটু তোমাকে আবার তানজির বলি। ভাইয়ের কাছে না যাই। না, তোমাকে ভাইয়ের আগে সাথে প্রশ্ন করছি, তারপর। এ, না, আমি কিন্তু মাইক্রোফোন আমি দিয়ে দিয়েছি, সঞ্চালকের দায়িত্ব বরিষ্ঠার। তোমরা আড্ডা দাও, শুনতে ভালো লাগছে। আর এই যে লোকজনে লিখছে ওয়াও, একদম সবাই মন খুলে বলছে। আজকের লাইভটা আসলেই লাইভলি প্লাস লাভলি হচ্ছে। সুতরাং সঞ্চালকের দায়িত্ব বরিষ্ঠার, না না, বলো। এখানে আমি একটু বলে নিই, তানজি ভাইয়ের সাথে কিন্তু আমার একদিন আগে কথা হচ্ছিল। জানতে পারলাম যে ভাইয়ের আসলে ওই যে একটা গান আছে না নচিকেতার, যে আমি ভবঘুরেই হব, এটা আমার অ্যাম্বিশন। তো ভাইয়ের অ্যাম্বিশন আসলে ভবঘুরে হওয়াও না, মানে আমি জানি না ভাইয়ের অ্যাম্বিশনটা আসলে ভাই নিজে ভালো বলতে পারবেন, তবে হ্যাঁ, এটা আমি আমাকে বলি, অনেক আমি বলি না, বেশি ওটা হচ্ছে কি বলবো, অনেক গানের বেশি লাইন অ্যাট্রাক্ট হচ্ছে, করেছে যে আমি একটু এত অ্যাড করে দিই। ডিফারেন্ট একজন মানুষও থাকতে পারেন। বরিষ্ঠা, আমি অ্যাড করে দিই। ওই যে গানটা ছিল হচ্ছে কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ চায় বেচতে রূপই, রূপের বাহার, চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। তো ওখানে হচ্ছে আমি ওই ভব ঘুরেটা উঠিয়ে দিই, আমি কিছু হবই না, এটাই আমার অ্যাম্বিশন। কিছু না মানে হতে পেরেও কিন্তু অনেক কিছু হয়ে গেছেন ভাই, এটাই কিন্তু অনেক, মানে ওই যে হ্যাঁ, সাধারণ থেকে ভাইয়ের অসাধারণ যে হয়ে টোটালি ওঠার গল্প। ডিফারেন্ট একটা চিন্তাধারার মানুষ, এটা কিন্তু অনেক জোস। মানে আমরা কিন্তু সবাই হ্যাঁ, এরকম হতে পারি না যে আমাকে ডাক্তার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে তুমি সেই করতে হয়ে হবে। গেছো বরিষ্ঠা, আমি তুমি হয়ে হয়ে যাইনি, গেছো। আমি কিন্তু পাস করিনি। আমার মানে আহ, আমি জাস্ট বলতে চাচ্ছি যে মানে আমি কিছুই করব না, এটা একটা অ্যাম্বিশন, এটা অনেক ডিফারেন্ট একটা জিনিস, এটা অনেক মানে এটা সবাই পারে না, যেটা সৌরভ ভাই পেরেছেন, এটা অনেক অ্যাপ্রিসিয়েট। আমার কাছে মনে হয় সৌরভ ভাই যেটা বলেছে সেটা হচ্ছে অনেকটা মানে ওই যে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো ব্যাপারটা হয়ে যায়, ঠিক আছে, যে বল নিয়ে আমি চলছি, গোল হবে আমি জানি, এবং তার জন্যই মানে বলটা নিয়ে মানে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি ও করতেছি, মানে সৌরভ ভাই এরকম। জানে যে গোল দিতে হ্যাঁ, পারবে। বিষয়টা বিষয়টা এরকম না, গোল দেওয়াটা মূল লক্ষ্য না। পৃথিবীতে আসছি, পৃথিবীতে প্রত্যেকে আমরা পথিক। তো পথিক যেহেতু হাঁটতে হবে, হাঁটছি, এর কোনো লক্ষ্যহীন হাঁটা। সবাই তো লক্ষ্য নিয়ে হাঁটে। আমি ওই যে তুমি বললে আমি সমাজ বিজ্ঞান নিয়ে পড়েছি, আমি সমাজের ক্রিয়াকলাপ কার্যক্রম করব, ডাক্তারি করবে, এই হয়েছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লক্ষ্য, যে আমি এটা করব, আমার এটা পেতে হবে। তো ওই জিনিসটা নেই। এই জন্য ওই গৌতম বুদ্ধের ভাষায় বলতে হয় যে সব সব দুঃখের মূল কারণ হচ্ছে প্রত্যেক মানুষের তৃষ্ণা। তো তৃষ্ণা নিবারণ হ্যাঁ, করাই হচ্ছে নির্বাণ, মুক্তি। তো যাই হোক, ওই ওটার কবিতা জন্যই নিয়ে কথা হয়তো বলছি। আমরা হচ্ছে এই করি, সব সময় হ্যাঁ হ্যাঁ, চর্চা চালিয়ে যাই তো হচ্ছে ওইটার জন্যই বোধ হয়। হ্যাঁ, তোকি বোধহয় কবিতা নিয়ে কথা বলছিল। তা তোকির ওই কবিতার ভাবনা নিয়ে আমি নবারুণ ভট্টাচার্যের 2-3টে লাইন একটু পড়ে শোনাই। কবিতা কোনো বাধাকে স্বীকার করে না, কবিতা সশস্ত্র, কবিতা স্বাধীন, কবিতা নির্ভীক। চেয়ে দেখো মায়াভোজ কবি, হিকমত, নেরুদা, আগার, এলুয়ার, তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি, বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লিখবার চেষ্টা চলছে। গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলংকার। তো কবিতা তো সশস্ত্র, কবিতা স্বাধীন, কবিতা নির্ভীক। তো যাই হোক, বাহ, আমরা আড্ডা দিলাম, সুন্দর। আবার আমি আড্ডা আমি দেবো, তার আবারও আগে বলছি শেষ করব আমি।
ভাইয়া শেষ করি আমি, যে এই যে আচ্ছা, লক্ষ্য ছাড়া মানুষগুলো হচ্ছে কথার ছন্দে ছন্দে কবিতা বলে, আমরা হচ্ছে সত্যি কি বলে যখনই সৌরভ ভাইয়ের সাথে হচ্ছে লাইভে আসি তখনই কিন্তু আমরা মাঝে মধ্যে সারপ্রাইজ হয়ে যাই যে কত কিছু শেখার বাকি আছে জীবনে। ভাইয়া ভাইয়ের অনেক কিছু কিন্তু করেছেন আগের কিন্তু। লাইভের বিদ্রোহী কবিতাটা হ্যাঁ, মানে আমি ফ্যান অসম্ভব সুন্দর। পুরো। তো সৌরভ ভাই আবার ফ্লোর ইজ ইয়ার্স নাও। হ্যাঁ, ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আমরা এবার বোধহয় আর একটু পরিবেশনায় যাই, শ্রোতা দর্শক যারা হ্যাঁ, এই বসে যে আছে অধীর রিফাত আগ্রহে। চুপচাপ বসে আমরা আছে, রিফাতের কাছে, এজন্য রিফাতের হ্যাঁ কাছে রিফাত, যাব। রিফাত আড্ডায় আড্ডাবাজি করতে হবে, আড্ডায় প্রচুর কথা বলতে হবে, আড্ডায় নো সিনিয়র নো জুনিয়র, ঠিক আছে, জাস্ট জি ধুমসে ভাই। মাস্তি, যেহেতু আড্ডা। তাহলে আমরা একটু পরিবেশনা শুনে আসি, কি শোনাচ্ছ আমাদেরকে বলো। ভাইয়া এবার শোনাবো কবি রফিক আজাদের ভাত দে হারামজাদা কবিতাটি। বাহ, কবিতার সম্পর্কে চমৎকার। একটু আমরা, বলি ভাইয়া। কবিতাটি হ্যাঁ, যখন আমি প্রথম শুনেছিলাম তখন আমি যেভাবে অনুভব করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে যখন করোনা চলে আসলো, এই মহামারীর সময়ে যখন টেলিভিশনের পর্দা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় মানুষের ক্ষুধার জ্বালা, এটা নিয়ে যখন একটা ছড়াছড়ি হয়ে গেল, তখন কবিতাটা ঠিক একটু অন্যভাবে অনুভব করেছি। তো সেই অনুভব থেকে এখন কবিতাটা আবৃত্তি করব, চেষ্টা করছি। ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শরীর বৃত্ত ব্যাপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায় বাড়ি গাড়ি টাকা কড়ি, কারোর বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি, পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই। এ চাওয়া সরাসরি, ঠান্ডা বা গরম, সরু বা মোটা রেশনের লাল চালে হলে কোনো ক্ষতি নেই, মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দিব অন্য সব দাবি। অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পড়া সারি সারি, যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন, সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলাক্রমে। থাকবে না কিছু বাকি, চলে যাবে হা ভাতের গ্রাসে। যদি বা দৈবাতের সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপাচার হবে। সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিয়ন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে, অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদীনালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। ধন্যবাদ। বাহ, চমৎকার। আসলে এই ক্ষুধার জন্যই বোধহয় আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য, তারুণ্যের কবি, তিনি ওই হে মহাজীবন কবিতায় লিখেছিলেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ক্ষুধার কাছে আসলে সব সব সবকিছুই মানে অর্থহীন হয়ে যায়। আর আসলে আমাদের মৌলিক চাহিদায় যদি যাই, আমাদের শুধু ওই খাওয়া, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া, এর বাইরে আসলে কিছু পাই না। বাদ বাকি সব হচ্ছে আমাদের তৃষ্ণা। জীবনের জীবনযাত্রার মান উন্নয়ন যে শব্দটা, বা সমাজ নিয়ে যেহেতু পড়ে, তো কি আর কি জানে, ওই জীবনযাত্রার মান উন্নয়ন করতে করতে সভ্যতার ক্রমবিকাশে আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, চমৎকার লাগলো কবিতা এটা। স্বাধীনতা পরবর্তী কবিতা ছিল রফিক আজাদের, খুবই সাড়া ফেলেছিল সেই সময় খুবই দেশ স্বাধীনের পরে প্রচন্ড দুর্ভিক্ষ ছিল দেশে, হ্যাঁ, এবং দুর্ভিক্ষ সেই সময়কাল। পরিস্থিতি, হ্যাঁ হ্যাঁ সময়কালে লেখা।
তো যাই হোক, চমৎকার শুনলাম একটা চমৎকার কবিতা আমরা রিফাতুলের কাছে। এবার কি আমরা তকির কাছে বোধহয় যেতে পারি? তকি, কি কবিতা শোনাচ্ছ বলো? আমি রিফাতের কবিতাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমি চিন্তা করলাম ওর কথা রেশ ধরি আমি আরো কিছু ঘটনা চক্র কেন তুলে ধরছি না কবিতার মাধ্যমে। আমি এখন তার জন্য আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি করব। বাহ বাহ, চমৎকার, চলে যাচ্ছি পরিবেশনে। আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে মাছেদের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ধন্যবাদ। ধন্যবাদ তকি। আমি ভেবেছিলাম যে তুমি সম্পূর্ণটা করবে, এই কারণে খুবই আয়েশ করে বসেছিলাম। তো তুমি অংশ বিশেষ করলে। কবিতাটা চমৎকার এবং বিখ্যাত একটি কবিতা মাহবুবুল আলম চৌধুরী, আমি কিংবদন্তির কথা বলছি। যাই হোক, আমরা বরিষ্ঠার কাছে কবিতা শুনবো। তার আগে বোধহয় আমরা একটু মন্তব্যগুলো দেখে আসতে পারি। অনেকেই অনেক মন্তব্য করছেন। আপনারা যারা দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল প্রিয় কবিতারা গ্রুপের তরফ থেকে। আর যারা মন্তব্য করছেন দেখছেন, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, প্রাণ খুলে মন্তব্য করবেন। আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, বৃষ্টিঝরা বিপ্লব জসিমউদ্দিন শুনছি অনেকদিন পরে। বন্দনা মজুমদার লিখেছে খুব সুন্দর, ধন্যবাদ। হায়দার চৌধুরী লিখেছে তো কি সুন্দর করছেন, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। মরিয়ম লিখেছে শুভ কামনা, রিফাত ভাইয়া ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। আব্দুর রাজ্জাক লিখেছে ওয়েল ডান বরিষ্ঠা, আই লাইক ইউর রিসাইটেশন, কিপ ইট আপ, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি ঝরা বিপ্লব আরো লিখেছে ওয়াও, একদম সবাই মন খুলে কথা বলছে, আজকের লাইভটা আসলেই লাইভলি প্লাস লাভলি হচ্ছে। তানজির সৌরভ ভাই, এরকম একটা লাইভ আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারা দেখছেন, শুনছেন এবং মন্তব্য করছেন, সাথে আছেন, এজন্য আপনাদেরকেও ভালোবাসা। আশিক উদ্দিন প্রবল লিখেছে শুভকামনা বরিষ্ঠা, ধন্যবাদ। মারুফ রহমান লিখেছে বেস্ট উইশেস। রিফাতুল ইসলাম, ধন্যবাদ। সাদিয়া অনিকা লিখেছে রিফাতুল ইসলাম, ভালোবাসার ইমোজি দিয়েছে। আসলাম আদনান লিখেছে দারুন, রিফাতুল ইসলাম ভালোবাসার ইমোজি দিয়েছে। মরিয়ম আরো লিখেছে চমৎকার হচ্ছে রিফাত ভাইয়া, ধন্যবাদ। সামিয়া তাসফিয়া লিখেছে টু গুড মেট, রিফাতুল ইসলাম ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। আবিদ লিখেছে উফ রিফাত ভাইয়া অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ। ফারিহা লিখেছে ভেরি ওয়েল ডান রিফাত, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। বৃষ্টিঝরা বিপ্লব আরো লিখেছে তোকি কলেজ লাইফে এটি আবৃত্তি করে স্বাধীনতা দিবসের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, আপনার কবিতা পাঠ শুনে মনে পড়ে গেল, সুন্দর একটি অনুভূতি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। উৎপল অভি লিখেছে ওহ এত সুন্দর আবৃত্তি, খুব 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 প্রিয় কবিতা, ধন্যবাদ তোকি, ভালোবাসার ইমোজি দিয়েছে। আপনাকেও ধন্যবাদ। তো যারা দেখছেন সাথে আছেন, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, মন্তব্যের বৃষ্টি ঝরাতে থাকবেন। তো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বরিষ্ঠার কাছে। বরিষ্ঠা, কি কবিতা শোনাচ্ছ? আহ এটা যেহেতু আমার লাস্ট পরিবেশনা, মানে এরপরে আশা করি আমরা কথা টথা আচ্ছা আচ্ছা, বলে আমরা রিফাতকে শেষের দিয়ে শেষ দিকে চলে করবো। এসেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা শেষের দিকে শেষের চলে দিকে চলে এসেছি। এসেছি। তো আমি আচ্ছা এই প্রোগ্রামের আগে, মানে এই লাইভে আসার আগেই রিফাতকে বলেছিলাম যে আজকে কিন্তু তোমার ফ্যান ফলোয়ার অনেক বেড়ে যাবে, এবং কমেন্ট করে কিন্তু আমরা সেটা দেখছি যে রিফাতের মানে সুনামে হ্যাঁ, কিন্তু বুঝতে আমি একেবারে। পারছি সবার আমরা। প্রতি একদমই কৃতজ্ঞ যারা এই মুহূর্তে আমাকে দেখছো, আমার পরিচিত অপরিচিত যারা আমাকে সহযোগিতা করছো কমেন্ট মন্তব্য করে করে, ধন্যবাদ তোমাদের সকলকে। রিফাত, তুমি কি হচ্ছে মানে একটু ভদ্রতার খাতিরে পরিচিত অপরিচিত নাকি লোককে শুধু বললে? অপরিচিত কি পরিচিত কেউ, কি বেশি না একটু? নাকি? অপরিচিত কেউ আছে নাকি পরিচিত? সবাই 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 যারা অপরিচিত রয়েছে ইনশাল্লাহ পরিচয় হয়ে যাবে যাই হোক, শীঘ্রই। ব্যাপার না, আচ্ছা এখন আচ্ছা। রিফাতের সবে তো শুরু পথ চলা, একটু মানে এটা বলতে গিয়ে হুম। ওটা বলে ফেলে, এভাবেই চলবে, ভুল করলে শেখা যাবে, ব্যাপার না। তাহলে তো আমরা বরিষ্ঠার রিফাতের কাছে আবার ফিরি। বলো। আহ রিফাতের এখানে আসা কিভাবে? আহ, আপু, কবিতাকে কখনো যতটা যতটা পরিশ্রম করতে হয় কবিতাকে নিজের মাঝে ধারণ করার জন্য, আমি বলবো আমি সেদিক থেকে খুবই অলস প্রকৃতির। আমি এটার পিছনে অতটা সময় কখনই দেইনি, আসলে তবে আমরা মনের সবাই পড়ে এদিক জাগানোর থেকে জন্য। খুবই জি। অলস প্রকৃতির, তুমি আমি, শুধুমাত্র আমাদের তিনজনের মধ্যে তৌকি হচ্ছে এইটা সর নিয়ে এই যে, কাজ করে। আমি জানতাম, হ্যাঁ আমি ওকে ভাই। জানতাম শেষ হবে এভাবে একটা ফিনিশিং। আপু, আপনার কাছে কিন্তু একটা প্রশ্ন আমার ছিল, এটা আমার অনেকদিন জানার ইচ্ছা ছিল, ভাবলাম আজকে আপনাকে প্রশ্নটা করে ফেলি। আমার আচ্ছা, খুব জানতে ইচ্ছা করে আপু, আপনার প্রথম আবৃত্তি করা কবিতা কোনটা ছিল? এটা আমার খুব জানার ইচ্ছা। আসলে ব্যাপারটা একটু সাডেন, মানে আমি না কবিতা কখনোই পড়তে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, বা পড়তে এতটা, মানে আমি যে কবিতার প্রতি খুবই ইন্টারেস্টেড এরকম কিন্তু না। তো বা আমি কিন্তু কখনোই কবিতা আবৃত্তি তেমন করতাম না। হঠাৎ করে, তুমি তো জানো যে আমাদের কলেজে হচ্ছে ফোর্থ ইয়ার ফ্রেশারদের নবীন বরণ অ্যারেঞ্জ করে। তো আমাদের টাইম আসছে যে আমরা হচ্ছে 18 ব্যাচ 21 ব্যাচের নবীন বরণ অ্যারেঞ্জ করব। হঠাৎ করে কবিতার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝছো? আমরা অনেকজনকে অ্যাপ্রোচ করছি, কিন্তু কেউ রাজি হচ্ছে না, মানে একটা ফিমেল আচ্ছা। ভয়েস লাগবে, কেউ রাজি হচ্ছে না। আমরা চাচ্ছিলাম যে একটা ডুয়েট হোক। আমাদের কলেজে তো জানোই যে আশিকুর রহমান মিয়া ভাই অনেক একদম লিজেন্ড টাইপের, উনি ভাই তো আছে। অনেক ভালো করেন। তো ওনার সাথে একজন ফিমেল ভয়েসের জন্য আমরা খুঁজছিলাম, সেটা আর কিছুতেই পাচ্ছিলাম না। তো তারপরে হঠাৎ করে নাজরিনা ম্যাম আমাকে বলেন যে বরিষ্ঠা তুমি করো। আমরা লাইক সবাই অবাক যে আমি তো জীবনেও করি নাই, আমি কেন করব, বা আমি, আচ্ছা যাই হোক। তারপরে রাজি হয়ে গেলাম, এবং আমার প্রথম আবৃত্তি করা কবিতা ছিল হচ্ছে একটা টেলিফোনে কথোপকথন আশিকুর রহমান মিয়া ভাইয়ের সাথে। তখন থেকে আমি উনার অনেক বড় একটা ফ্যান। উনি আসলে অনেক বেশি জানেন, অনেক সুন্দর আবৃত্তি করেন, আমাকে অনেক শিখিয়েছেন। টেলিফোনে কথোপকথনে আমি হচ্ছে লাইক এরকম টাইপের ছিল যে আমরা
আহ বাসার কিছু লিমিটেশনস এর কারণে আহ মানে কি বলবো, ছদ্মবেশে কথা বলছি বা নিজেদের পরিচয়ে কথা বলতে পারছি না, তো এরকম একটা ছিল। এবং এটা অনেক সবার অনেক ভালো লেগেছিল। তো এরপর থেকেই শুরু আর কি। তারপর থেকে আহ এবং এর কেমনে জানি মাধ্যমে হয়ে আসলে গেল। আমরা আপুকে আমাদের মাঝে পেলাম। ভালো হয়েছে ওই দিন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এর হ্যাঁ, মাধ্যমে আমরা আপুকে ব্যাপারটা আমাদের মাঝে হয়ে পেলাম। গেছে কি, মানে ব্যাপারটা হয়ে গেছে বরিশটার পথ চলাটা হয়ে গেছে আসলে, মানে ওই যে টেলিফোনে আলাপ, সেই আলাপ থেকে যে শুরু হচ্ছে এই যে এখন আমরা টেলিফোন মানে আচ্ছা এই যে আচ্ছা। মোবাইল আসলে ফোনের এই তো সামনেই বসা, এরকমই চলছে আহ, ওর। তো কি ব্যাপার হচ্ছে কি এভাবেই আহ, বেশিরভাগ লোকের বা আমাদের সবারই এভাবে হুট করে শুরু হয়। হ্যাঁ, হুট শিল্প করে শুরু সাহিত্য হয়ে চর্চার যায়। ব্যাপারে হুট করে শুরু হয়। তারপরে আর কি, কি বলে ওটা আর থামে না। কিছু জিনিস একবার হ্যাঁ, ভেতরে ঢুকে গেলে ওটা আর থামতে চায় না। ওটা তখন কি বলে ব্রেকহীন বাসের মতো হয়ে যায়, যে আমি বাসের কিন্তু ব্রেক নিয়ে একদম শুধু কিছু চলতেই পারি থাকে। না, মানে হ্যাঁ, তো আচ্ছা, আপনাদের কাছে তো যাই কিছুই হোক, না। না না, এটার ব্যাপার হয়েছে কি, ওই যে আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি আছে, আমরা বোধহয় সবাই জানি যে মানুষের শিক্ষা কালটা যে কত সময়, মানুষের মায়ের পেট থেকে পড়বার পর একদম মানে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শেখার সময়। সুতরাং আমাদের শেখার শেষ নেই। তো যাই শেখার হোক, কোনো শেষ নেই। আমরা তো শুনছি, সবার ভালোও লাগছে। আমরা তাহলে এবার বরিষ্ঠার কবিতায় চলে যাই। কি কবিতা শোনাচ্ছ বরিষ্ঠা, বলো। যেহেতু তোকি আর রিফাত একটু কষ্ট টাইপের কবিতা দিয়েই গেল, তো আমি আরেকটু কষ্ট অ্যাড করি। তাহলে কি জেমসের আমার জেমসের গানের মতো হবে নাকি? এত কষ্ট কষ্ট লাগে, সেই গানটার মতো? তোকি শোনাবে আমাদের গান আচ্ছা আচ্ছা, এরপরে। ওকে। তো কি তুমি প্রস্তুতি নাও, কোনটা শোনাবে সেটা তোমার ইচ্ছা। তাহলে কোনটা শোনাচ্ছ বলো। এখন আমি শোনাচ্ছি আহ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি। বাহ, চলে যাচ্ছি পরিবেশনে। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আনন্দে মেতেছে। আমাদের দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা লাল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। আসলেই কি ধন্যবাদ। সত্যি আমরা তকির কাছ থেকে জেনে নেব
যে আসলেই কি বরিষ্ঠার জন্য কেউ কথা রাখেনি। যদিও তোকি কথা রেখেছে, অনুষ্ঠানে আসবে, আসতে চেয়েছিল, এসেছে। আমি কথা রেখেছি, আমি তো অনুষ্ঠান করতে চেয়েছিলাম, অনুষ্ঠান করছি, আমরা কিন্তু কথা রেখেছি। এখন আমরা জানি না কথা রেখেছি। কে কথা রাখেনি বরিষ্ঠার। তো যাই হোক, সুন্দর ছিল পরিবেশনা, অনেক ধন্যবাদ। আর এটা তো কি বলে, খুবই জনপ্রিয় একটা কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের। আমরা আরেকটু মন্তব্য দেখে আসি, তারপরে আমরা একদম আমাদের আজকের আয়োজনের শেষ পরিবেশনায় চলে যাব রিফাতুলের কাছে। দেখছি অনেকেই মন্তব্য করেছেন। রেহেনা ফেরদাউস লিখেছে, চমৎকার হয়েছে এই কবিতাটি পড়ে, আমি শিক্ষার সপ্তাহে জাতীয় পুরস্কার পেয়েছি, ভালোবাসার ইমোজি দিয়েছে। ধন্যবাদ আপনাকে। মেহরাব হোসেন চৌধুরী লিখেছে, অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ। বৃষ্টি ঝরা বিপ্লব লিখেছে, বরিষ্ঠা চৌধুরীকে ধন্যবাদ, প্রিয় কবিতারা গ্রুপের পক্ষ থেকে গতকাল রাতে শতাধিক মেম্বার গ্রুপে অ্যাড করে প্রিয় কবিতারাকে এগিয়ে নিয়ে যাবার জন্য। পাশে থাকবেন, শুভকামনা রইল আপনি সহ অন্য দুজনের জন্য। ধন্যবাদ। কালকে বোধহয় বরিষ্ঠা আমাদের গ্রুপে অনেক মেম্বার অ্যাড করে দিয়েছে, যাই হোক এই জন্য ধন্যবাদ আমিও জানাচ্ছি প্রিয় কবিতারা গ্রুপের তরফ থেকে। ফারজানা আক্তার লিমা লিখেছে, হাই রিফাত, ইজ ইট ইউ, জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন, সাথে বোধহয় একটু বিস্ময় আছে। হ্যাঁ, অবশ্যই রিফাতুল আমাদের সাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন অন লাইভ। তো যাই হোক, উৎপল অভি লিখেছে, বাহ, কেউ কথা রাখেনি, ফিমেল কণ্ঠে, অনেক ভালো লাগলো, ধন্যবাদ বরিষ্ঠা, অনেক প্রিয় কবিতা, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ উৎপল অভি। আপনি যেহেতু লেখালেখি করেন উৎপল অভি, আপনি জানেন কিনা জানি না, আসলে কবিতার ক্ষেত্রে কোনো ফিমেল আর মেল নেই, কবিতা তো কবিতাই। কবিতা যখন আমি পাঠ করি, জাস্ট আমি ওর ভিতরে ঢুকে যাই। আমি কেউ কথা রাখিনি, অনেকের অনেক অনেক আম, মানে তার কথায় বলতে গেলে অনেক নারীর কণ্ঠে আমি শুনেছি, কিন্তু কবিতায় আসলে কবিতা কবিতাই, নারী পুরুষ ভেদাভেদ এই নেই। যে তো আমি আমরা এখানে বলতে চাই যে রিফাত শেষ পরিবেশনা হিসেবে যে কবিতাটা আবৃত্তি করবে সেটা কিন্তু মেল কবিতা, কিন্তু আমার খুবই একটা পছন্দের কবিতা। যদি রিফাত না করতো তাহলে আমি করে ফেলতাম। আচ্ছা, পরবর্তী কোনো সময়ে তাহলে ঠিকই আমি এটা আপুর কাছ থেকে শুনে নিব। আমার আপুর কাছ থেকে কবিতা শুনতে খুব ভালো লাগে, আমি এটা শুনবোই আপুর মুখে। আচ্ছা, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। তাহলে আমরা চলে যাচ্ছি রিফাতুলের কাছে। তো কি পরিবেশনা করছো আমাদেরকে বলো, বলে শুরু করো। আচ্ছা ভাইয়া, যেহেতু এটা শেষ পরিবেশনা, আহ, এমন কিছু হোক যা দিয়ে শেষ হয়ে হইল না শেষ, একটা রেশ রয়ে গেল, এমন কিছু একটা হোক। আমার প্রিয় একটা কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটা এখন আবৃত্তি করতে যাচ্ছি, চেষ্টা করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজে ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকালে থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো?
আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। ধন্যবাদ। না না, একা না, আমরা সাথে আছি। আমরা নিয়ে নিচ্ছি বরিষ্ঠা এবং তকিকে, যেহেতু একদম শেষ দিকে চলে এসেছি। আমার কাছে রাশেদ ভাই আপনি আছেন কিনা আমি জানি না। আপনার জন্য দু চার লাইন কবিতা আমি একটু পড়বার চেষ্টা করছি, যদিও এটা অনুচিত, কিন্তু আমি চাই না শ্রোতা দর্শক যারা আর প্রিয় মানুষ যারা তারা অনুরোধ করলে। আমাদের উৎপল অভি তিনি লিখেছেন, হ্যাঁ ভাই তানজির সৌরভ, সে তো অবশ্যই, আমি হঠাৎ দেখা ও ফিমেল কণ্ঠে রিকোয়েস্ট করে শুনেছি। কবিতার আসলেই কোনো মেল ফিমেল হয় না, কেউ কথা রাখেনি, কবিতাটি এই প্রথম শুনছি ফিমেল কণ্ঠে, অনেক ভালো লাগছে, ভালোবাসার ইমোজি দিয়েছে। অবশ্যই ধন্যবাদ উৎপল অভিকে, ভালোবাসা রইলো। তো যাই হোক রাশেদ ভাই, আপনি বোধহয় আছেন আশা করছি, তো আপনার জন্য ছোট্ট করে একটা কবিতা পড়ছি, জানি না এটা শুনেছেন কিনা আমার কণ্ঠে, তবে পড়েছেন অনেকেই। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা ছোট্ট কবিতা, একটাই মোমবাতি। একটাই মোমবাতি, তবু অহংকারে তাকে তুমি দুদিকে চেলেছ। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? চোখে চোখ রাখতে গেলে অন্যদিকে চেয়ে থাকো, হাতে হাত রাখতে গেলে ঠেলে দাও, হাতের আমলকি মালা হঠাৎ টান মেরে তুমি ফেলে দাও। অথচ অথচ তারপরে এত শান্ত স্বরে কথা বলো, যেন কিছুই হয়নি, যেন যা কিছু যেমন ছিল ঠিক তেমনই আছে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। অথচ অথচ এমন কাণ্ড করবার এখনই কোনো কারণই ছিল না। অন্য কিছু না থাক, তোমার স্মৃতি ছিল, স্মৃতির ভিতরে ভুবন ভাসানো একটা নদী ছিল। তুমি নদীর ভিতরে ফের ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে, কিন্তু কাটালে না। এখনই দপ করে তুমি জ্বলে উঠলে লাউজের হলুদে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? একটাই মোমবাতি, তবু অহংকারে তাকে তুমি দুদিকে চলেছ। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 1 ঘন্টা হবার কথা ছিল, 8 মিনিট বেশি করে ফেলেছি। জানি শ্রোতা দর্শকরা সাথে ছিল বিধায় এটা সম্ভব হয়েছে। আপনারা প্রতিবারই আমাদেরকে এরকম প্রচুর প্রচুর লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে অনুপ্রাণিত করেন। আপনাদের এই অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যাই। শেষ দিকে একটু মন্তব্য আছে। আবিদ লিখেছে, রিফাত ভাইয়া চমৎকার হচ্ছে, ধন্যবাদ। ফারিহা লিখেছে, মাইন্ড ব্লোয়িং রিফাত, ভেরি ওয়েল ডান, কিপ ইট আপ মাই ব্রো, ধন্যবাদ। আর শেষে দেখছি সাইয়েদা লিখেছে, তানজির সৌরভ চমৎকার আবৃত্তি, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা প্রচুর মন্তব্য করেছেন, লাইক করেছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনের সেই প্রিয় কবিতার অন্তর্জাল আড্ডা পর্ব 3। আজকের এই যে ছোট্ট আয়োজন, ছোট্ট আয়োজনের বিদায়ী শুভেচ্ছার জন্য প্রথমে একদম শেষ থেকে শুরু করি, তকির কাছে চলে যাচ্ছি। তকি, আজকের আয়োজনে তোমার বিদায়ী শুভেচ্ছা সকলের সাথে বিনিময় করো। প্রথমে আবার হচ্ছে ছোট ভাই হচ্ছে আমার নাম হচ্ছে আমার তকি, তোমাকে কিন্তু ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, দুঃখিত। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, খুবই হালকা লাইট, বোধহয় ডিভাইস বদল করেছে, তো যাই হোক তুমি বলে ফেলো, ছোট করে বিদায় নিয়ে নাও। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
না তো কি, খুবই মানে কেটে কেটে আসছে, ফেটে ফেটে। ওই যে নেট প্রবলেম হলে যেরকম কথা শোনা যায় এরকম। সমস্যা নাই, তুমি বলো, যেহেতু সেই দিকে তো সমস্যা হবে না, ছোট করে তুমি বলো। তো কি আমাকে শুনতে পাচ্ছ? দুঃখিত, তো কি বোধহয় নেট বিভ্রাটে ফেসে গেছে। সেরকমই মনে হচ্ছে। আমরা চলে যাচ্ছি রিফাতুল ইসলামের কাছে। আজকের আয়োজনে তোমার বিদায় শুভেচ্ছা সকলের সাথে বিনিময় করো। আচ্ছা, আহ, ভাইয়া আপনি যেভাবে শুরু করেছিলেন আমাকে বলে যেভাবে আবৃত্তি শিল্পী বলে শুরু করেছিলেন, আমি সেই তুলনায় অনেক ছোট একজন মানুষ। আমি চেষ্টা করেছি আমার মতো করে করতে, ভুল ত্রুটি থাকবেই। আমি অনুরোধ করব সবাইকে যাতে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ রিফাতুল ইসলামকে। আমরা চলে যাচ্ছি বরিষ্ঠা চৌধুরীর কাছে। আজকের কি বলে, ফাটিয়ে দেওয়া আবৃত্তি শিল্পী। সবাই প্রচুর প্রচুর আপুর কাছে মোটেই কবিতা না। শুনতে চেয়েছে। আচ্ছা, যাই হোক, আমি মজা করে বলেছি। আসলে অন্তর্জাল আড্ডা আমরা, তোমরা আছো ও মজা তারুণ্য করে মুখ। বলেছেন, তার মানে আসলে না। না, আসলে ওটা না। তুমি যেভাবে দিচ্ছ এমনি ফাটিয়ে দেওয়া শব্দটার কারণে আসলে কিছু কিছু শব্দ আছে কিছু কিছু জায়গায় যায় না, তারপরে আমরা আড্ডার খাতিরে ভরে ফেলি একটু মজার কারণে। যাই হোক, তো চলে যাচ্ছি আমরা বরিষ্ঠার কাছে বিদায় শুভেচ্ছার জন্য। আমিও রিফাতের সাথে একমত হয়ে বলবো যে আসলে আপনি যেভাবে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন, হয়তো আমরা এতটাও বেশি ওয়ার্দি না। আমরা অনেক ছোট মানুষ, প্লাস আমাদের আসলে এই অঙ্গনে চলাফেরাটা অনেক কম। মানে আপনি বা ত্বকি যেভাবে এই অঙ্গনে অনেক বেশি পরিচিত বা অনেক বেশি চর্চিত, পরিশীলিত, আমরা আসলে অতটা হয়তো হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আমি করোনাকালীন আমরা একটা টাফ সময়, টাফ জীবনযাপন করছি। তো আমার যেটা মনে হয়েছে যে কিছুদিন হয়তো আমরা স্থবির ছিলাম, কিন্তু আসলে বলতে গেলে কি, কিছুর জন্যই জীবন আসলে কখনো থেমে থাকে না। কারো জন্যই জীবন থেমে থাকে না। জীবন চলে, জীবন চলতে থাকে, সকল বাধা বিপত্তি নিয়েই আমাদের চলতে হয়। তো এটা নিয়েই কিন্তু আমরা চলছি, এবং আমরা কিন্তু তারপরেও সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি। হয়তো আমরা এখন লাইভ প্রোগ্রাম করছি, তারপরেও কিন্তু আমরা একটা বিকল্প বের করেই নিয়েছি। তো এটাই বলতাম যে জীবন থেমে থাকবে না। আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাব, আমরা এগিয়ে যাব, সংস্কৃতিকে ধারণ করব, এবং আমরা সকলে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং চর্চা করব। সাথে অবশ্যই নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যেরও যত্ন নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে আবার দেখা হবে। আজকের মতো এটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণের বকবক ধৈর্য ধরে শোনার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। শুভরাত্রি। ধন্যবাদ বরিষ্ঠা চৌধুরী। তকিকে আমরা আবারও পেয়ে গেছি। তকি, বিদায় শুভেচ্ছা বিনিময় করো। দেখি তোমার শব্দের কি অবস্থা। মাইক্রোফোনটা আহ মিউট করা, হ্যাঁ। ঠিক আছে, এবার মানে শোনা আমার যাচ্ছে। হচ্ছে সাময়িক গোলযোগের জন্য দুঃখিত। মানে শেষ মোমেন্টে এসে এরকম হবে বুঝতে পারিনি, কিন্তু হচ্ছে আজকের এই 1 থেকে 1.5 ঘন্টা আমরা যতটুকু সময় ছিলাম অনেক ভালো কেটেছে আমাদের। আর আমাদের সাথে যারা দর্শক আছেন তাদেরও অবশ্যই ভালো কেটেছে। আমরা কমেন্ট দেখেছি, সৌরভ ভাই আমাদের কমেন্ট পড়ে শুনিয়েছে অনেকগুলো, আর যাদেরকে পড়া হয়নি তারাও আমাদের সাথে আছেন। অনেকে হচ্ছে শুধু শুনিয়ে গেছেন নীরব দর্শক হিসেবে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর তার সাথে সাথে কবিতা বা হচ্ছে আমরা যেটাই বলি না কেন, সাংস্কৃতিক অঙ্গনের সাথে মানুষ থাকলে অনেক অনেক মানে ভালো থাকা যায় আসলে। এই জায়গাটা, মানে এই জায়গাটা এমন একটা মানে জায়গা যেখান থেকে মানুষ কিছু আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফেরে। কোনো এই যে আমাদের এই 1 ঘন্টা, আমাদের কিন্তু প্রত্যেকের মানে পারিবারিক অনেক কি বলে ব্যস্ততা রয়ে গেছে, অনেক মানে এখনো আছে যে এইটা শেষ হওয়ার পর আমাদের এখন অনলাইনে পড়ালেখা চলছে। বরিশটা অনেক ভালো বলতে পারবে এটা, যে আমাদের হচ্ছে এখন অনলাইনে এক্সাম চলছে, তারপর হচ্ছে প্রিপারেশন চলছে, ক্লাস চলছে। কিন্তু এই যে এই 1 ঘন্টা, এটা কিন্তু আমাদের অপচয় হয়নি। এই 1 ঘন্টা থেকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে বাস্তবমুখী শিক্ষা। আর আমরা যেটা কি বলে পুঁথিগত শিক্ষা
মানে শিখি, সেটাও আমাদের ভবিষ্যতে বাস্তবিক কি বলে রূপ দিতে হবে। সো আমরা সবসময় সংস্কৃতির সাথে থাকবো, মানে সংস্কৃতির সাথে থাকলে মন ভালো থাকবে। এবং সবাইকে এই লকডাউনের মধ্যে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ তোকি। আমরা বোধহয় সকলেই কিশোর বয়সে স্কুলে বইয়ে পড়েছি, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। সেই দিকে সেই লাইন দুটো আবার পাঠ করবার চেষ্টা করলাম। যাই হোক, সকলেই বিদায়ী শুভেচ্ছা নিয়ে নিয়েছে, আমি আর আমার কথা বলে দীর্ঘায়িত করব না আজকের আয়োজনকে। আপনারা যারা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, কিংবা ঢু মেরে গেছেন, কিংবা পরবর্তীতে দেখবেন, সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল প্রিয় কবিতারা গ্রুপের তরফ থেকে। আর আজকের আমাদের এই আয়োজন প্রিয় কবিতার অন্তর্জাল আড্ডা পর্ব 3 একদম শেষের পথে। আগামী চতুর্থ পর্ব কোনো অসুবিধে বড় রকম না থাকলে আবার দেখতে পাবেন পর্দায় আমাকে কিংবা আমাদের প্রিয় মিঠুন কুমার সমাদ্দার দাদাকে। প্রিয় কবিতার অন্তর্জাল আড্ডা একান্তই প্রিয় কবিতার আড্ডা, তো সেখানে দেখতে পাবেন। তার জন্য অগ্রিম আমন্ত্রণ আপনাদেরকে রইল। আপনারা যে যেখান থেকে দেখেছেন আবারও শুভেচ্ছা। এবং এই করোনাকালীন মহামারীর সময় এখনো যেহেতু কেটে যায়নি, ছোট্ট করে একটা বার্তা থাকবে আমাদের এই আয়োজনের মাধ্যম থেকে। আপনারা যে যেখানেই আছেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং যে যেখানে যে অবস্থায় ঘোরাফেরা করেন, চলাফেরা করেন বা বাসায় থাকেন, সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। এই বলে আমাদের আজকের আয়োজন প্রিয় কবিতারা অন্তর্জাল আড্ডা পর্ব 3 এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।